ও যেই সময় জেলে যায় ওই সময় আমাদের একটা বাচ্চা নষ্ট করা হয়। এরপরে যখন এইবার জেল থেকে বেরোনোর পরে বেবি কনসেপ্ট করে স্বাভাবিকভাবে আমরা দুজনই অনেক খুশি হই। আপনারা যারা পার্ট টুটা দেখেন নাই ওইটা দেখলে ক্লিয়ার হবেন। কিন্তু ওইবার বেবি কনসেপ্ট করার পরে ওর কোনো হুঁশ জ্ঞান নাই। ও বেবি কনসেপ্ট করার পরও ঝগড়া বাইজা রাগের মাথায় একটা পাশে কাঠ ছিল, ওই কাঠ দিয়ে আমারে বাড়ি দেয়। যার ফলে মানে ৩-৪ দিনে মানে ওরকম কোনো প্রবলেম আমি নোটিস করি নাই। ৩-৪ দিন পরে হঠাৎ করে মাগরিবের সময় আমার শুধু নামাজ পড়ে উঠছি, উঠার সাথে সাথে দেখি কি রক্ত, অনেক রক্ত। পরে এমনি কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, শুধু রক্ত মানে ব্লিডিং হইতাছে। পরে ওরে তাড়াতাড়ি কইরা ফোন দিছি। ওর মানে তখন ওর মার বাসায় আমরা। ফোন দেওয়ার পরে ও আসছে। আইসা মানে রক্ত কোনোভাবে থামানো যাইতেছে না। জামা মানে কোনো কিছুতেই রক্ত মানতাছে না। পরে ওই সময় তাড়াতাড়ি করে ওদের এই জায়গায় সরকারি মেডিকেল হসপিটাল ছিল, ওই হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তারে দেখে, ডাক্তার আমি কি ওষুধ খাই না খাই সব জানতে চাই। কিন্তু আসলে বাচ্চা কনসেপ্ট হওয়ার ৩ মাস হয়েছিল প্রায়। তো ৩ মাসে মানে তখন আমাদের যেহেতু মানে টাকার অনেক সংকট, আর্থিকভাবে অত সচ্ছল ছিলাম না। ও অনেক মানে ফাইন্যান্সিয়ালি অনেক বিধ্বস্ত ছিল। তো ডাক্তার ওভাবে দেখানো হয় নাই, আবার ওই আল্ট্রাসাউন্ডও করা হয় নাই, কোনো ওষুধ-টষুধও খাই না। তো ডাক্তার এই জিনিসটা বলছি, পরে ডাক্তার আবার আমারে জিজ্ঞাসা করতেছে আপনাদের মানে কেউ টর্চার করছে নাকি না কি হয়েছে। পরে আমি আর সেরকম ভাবে কিছুই বলি নাই ডাক্তারদের, কারণ আমার যতটুকু মনে পড়ে মানে আমার ওই জিনিসটা তখন মাথায় ক্যাচেবলই হয় না যে ওই মানে ওই একটা বাড়ির জন্য এত বড় একটা অকারেন্স হইতে পারে। পরে আমার ওখানে ভর্তি হইতে বলে। ভর্তি হওয়ার সাথে সাথে একটা ইনজেকশন দেয় আর একটা সেলাইন দেয়। ওই ইনজেকশনটা দেয় কি মানে সরকারি হাসপাতাল তো ওদের মানে কোনো পেশেন্টের উপরে হইলো যে অত টান নাই, মহব্বত নাই, অত মানে একটা জিনিস আছে না তাড়াহুড়া করে পেশেন্টের একটা জিনিস হইলো যে ওষুধ-টষুধ দিয়া ঠিক সুস্থ করার ব্যাপার। অন্য হইলো যে আপাতত স্থগিত কইরা রাখতে পারলেই বাইচ্চা যায়। সরকারি হাসপাতালের যেরকম আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ সরকারি হাসপাতালই এরকম। তো ওনারা কি করে মানে ব্লিডিংটা জানি বন্ধ হয় এই কারণে একটা ইনজেকশন দিয়ে দেয়। কিন্তু এটার ফলে মানে সকালবেলা ওই সরকারি হাসপাতালেই আমাদের হইলো যে আল্ট্রাসাউন্ড করা হয়। ওই জায়গায় বলে কি বাচ্চা ঠিক আছে, বাচ্চার হার্টবিট পাওয়া যাইতেছে। কিন্তু বাচ্চা তো মানে মিসক্যারেজ হয়েছে, ওই বাচ্চার উপরে আঘাত লাগছে, ওই বাচ্চা তো টিকবে না। ওনরা মানে এরা জিনিসটা দেখা অত ভালো মতো দেখে নাই বা অত ভালো মতো টেস্ট করে নাই, অবশ্য তাইলে বুঝতে পারতো। তো ওই সময় আমারে বলে কি আপনার বাচ্চার হার্টবিট আছে, আপনি হইলো একটা প্রাইভেট হসপিটালে যান, হসপিটালে যাইয়া চিকিৎসা নেন বা টেস্ট করান। পরে আমি আইসা ওরে বিষয়টা বলি, কিন্তু টাকা না থাকলে যা হয় আরকি। আর ওর মানে ওই সময় মানে ওরা এত জিনিসটারে মানে বুঝে নাই যে এই না, জায়গায় হবে না। ওইখানে হয়েছিল কি ওই সময়টা আবার ব্লিডিংটা কমছিল না। হ্যাঁ, ওই জন্য কইমা আমরা গেছিল। ভাবছিলাম যে হয়তোবা ঠিক হয়ে কিন্তু যাবে। অন্য যেকোনো জায়গায় হইলেই তাড়াতাড়ি অন্য একটা ভালো প্রাইভেট হসপিটালে নিয়ে যেত। কিন্তু ও দেখেই সরকারি হাসপাতালে ফালায় রাখছে। যাই হোক আমরা আর যাই নাই। পরে সেদিনটা গেল। দিনের বেলার কাহিনী যে আল্ট্রাসাউন্ড করছি। দিনটা গেল। রাইতের বেলা ও আবার আমার সাথে দেখা করতেছে। ব্লিডিং একেবারে কইমা গেছে আর ব্যথা তো আগে থেকেই ছিল না। পরে ওই জায়গায় হঠাৎ কইরা আমি খাওয়া-দাওয়া করছি রাতের মনে হয় ৯ টার দিকে। হঠাৎ কইরা আমার মানে বাথরুমে যাবো, প্রস্রাব চাপ আসছে। পরে আমি গেছি, যাওয়ার পরে মানে দলা মানে রক্তের চাপ মানে ব্লিডিং হচ্ছে মানে সমানে। এরপরে হঠাৎ করে পেটে এত ব্যথা বাইরা গেছে মানে সহ্য করার বাহিরে চইলা গেছে। এরপরে ব্লিডিং সমানে ব্লিডিং হচ্ছে। আর ওরে ফোন দিছি মানে মানে আমি বলি বিষয়টা নাইলে আবার বুঝতে পারবে না। মানে আমার দোকান আছে তো, মানে আমি যদি দোকানে না যাই, যে যদি 200-400 টাকার ওষুধ লাগে ওই ওষুধটা কেনার মতো সামর্থ্য আমার ছিল না। এই জন্য ওরে মেডিকেলে ভর্তি করাইয়া থুয়ে আমি হচ্ছে দোকানে যাই। মানে ওর সাথে ওই সময় আমার আম্মু ছিল। তো আম্মু এই আর যে মেডিকেলের ছবি দেখেন। ও হচ্ছে মেডিকেলে ছিল, আর হচ্ছে এ, আমি হচ্ছে ওই সময় দোকানে যাই। দোকান থেকে 2-4 টাকার কাম হইলে ওই সময় হচ্ছে ওর যদি কোনো ওষুধ প্রয়োজন হয় আমি আবার ওই টাকা দিয়ে ওষুধ কিনি। এই জন্য হচ্ছে আমি ওর পাশে থাকতে পারি নাই গো। পরে ওরে তো রাতের বেলা কল দিতেছি, আমাদের ওর মার কাছেও একটা মানে মিনিমাম বেসিক সেন্স নাই যে আমার মার কাছে একটা ফোন দিয়া যায়। পরে মানুষের ফোন দিয়ে ফোন দিতেছি, না হইলেও তো এই মানে মহিলা ব্যথা আমার কষ্ট দেখা পাশের বেডের মহিলারা নিজেরাই অসুস্থ। এরপরে একজন তেল দেয়, একজন পানি দেয়। পরে আরেকজন আবার ওরে কল দিতেছে। কয়টা কল দিছিলাম আনুমানিক 20টার উপরে 40টার মতো কল দিয়ে দিছে 2 নাম্বারে। ওরে কল দেই আর ভাইরে কল দেই, কেউ কল রিসিভ করে না। পরে আমারে একা ফালাইয়া বাধ্য হইয়া ওর মায় পরে গেছে ওরে আনতে। তাও ওর মায় মানে বাসায় যে যাইবে বাড়িতে ওই ভ্যান ভাড়াটা পর্যন্ত ওর মার কাছে নাই।
পরে এক ভ্যানালারে বলছে, ভ্যানালা দয়া মায়া করে নিয়ে গেছে আর বাকি রাস্তা হাঁটতে হাঁটতে গেছে। পরে তুমি বলো যে কিভাবে ডাকাডাকি শুরু করছে। মানে বিষয়টা হয়েছে কি, আমার আবার মানে বাজারে দোকান আছে মোবাইল সার্ভিসিং এর, তো আমি হচ্ছে সারাদিন তো দোকানেই ছিলাম। আর ও আর আমার মা হচ্ছে হসপিটালে ছিল, তো থাকার পরে হচ্ছে আমি দোকান থেকে আসার সময় ওর সাথে দেখা করছি, দেখা করে দেখি সবকিছু ঠিকঠাক আছে, ব্লিডিং কমে গেছে। আর হচ্ছে আম্মু আছে ওর কাছে, আমি আবার ওইখান থেকে মানে হসপিটালে তো আমি আর থাকতে পারবো না, ছেলে মানুষ থাকা যায় না। পরে আমি হসপিটাল থেকে বাসায় চলে আসছি। বাসা হচ্ছে আমাদের ওই হসপিটাল থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে। তো আমি বাসায় চলে আসছি, আসার হচ্ছে মোটামুটি ঘন্টাখানেক পরে মানে ওর প্রচন্ড অসুস্থ হয়ে যায়, মানে এত পরিমাণে ব্লিডিং হচ্ছিল, মানে একদম মইরা যাওয়ার মতো অবস্থা। পরে হচ্ছে আমার আম্মু ওই মানে আমার মায়ের কাছেও কোনো ফোন নাই, আবার ওর কাছে যে ফোনটা আছে ওই ফোনে আবার ব্যালেন্স নাই। পরে হচ্ছে আমার আম্মু অন্য একটা মানুষের ফোন দিয়ে আমারে সমানে ফোন দিতেছে, সমানে ফোন দিতেছে। এদিকে আমার ফোনে আবার কি যেন হয়েছে, সিমটা লইরা গেছে নাকি, আমার ফোনে আর কোনো কল আসে নাই। 20-30টার মতো কল দিছে, একটা কলও আসে নাই। পরে আমার মা দিশা না পায়া মানে ওই মেডিকেল থেকে দৌড়াইয়া দৌড়াইয়া বাসায় আসছে। বাসায় যে একটা গাড়ি নিয়ে আসবে, আমার মায়ের কাছে কোনো টাকাও ছিল না। পরে হাইটটা হাইটটা দৌড়াইয়া দৌড়াইয়া বাসায় আসছে। আসার পরে আমার মা রাস্তায় থেকে ডাকতেছে যে সাদিয়ার খুব খারাপ অবস্থা, তাড়াতাড়ি তুই চল। আমি অনেকগুলা কল দিছি, কল ঢোকে না। পরে তাড়াতাড়ি আম্মুরে সাথে কইরা নিয়ে সবাই বাসায় আরো কে কে ছিল আমরা হচ্ছে মেডিকেলে গেলাম। যাওয়ার পরে এখন দেখি যে ওর মানে একদম খুব খারাপ অবস্থা। একটু বলো তো। মানে প্রচন্ড পেটে ব্যথা, তারপরে তো মনে করেন শরীরের ভিতরে মানুষের যত রক্ত ছিল 16 ব্যাগের রক্তর মতো আমার শরীর থেকে লসই হয়েছে। পরে মানে বারবার প্রেশার বাইরে যাইতেছে, কইমা যাইতেছে। ওখানকার যে ডাক্তার ছিল, প্রথমে তো ডাক্তাররা আসেই নাই, নার্সেরা দেখা দেখা যাইতেছিল বা ইঞ্জেকশন মারতেছিল, কোনো তো কাজ হয় না, কারণ এখন তার ইঞ্জেকশনে কাজ হবে না, কারণ ব্লিডিং তো তাদের এই ইঞ্জেকশনের জন্য বন্ধ হয়েছিল। ওটা তো আমার ক্ষতি করছে শরীরে, লাভ তো কিছু করে নাই। পরে ওখানকার যে মানে নাইট শিফটের যে ডাক্তার উনি আসছে, উনি আইসা পালস চেক করছে। প্রথমে দেখতেছে পালস একদম স্লো হয়ে গেছে, আর প্রেশার মানে নামতেছে, মানে হুট করে প্রেশার হাই হয়ে যাইতেছে আবার লো হয়ে যাইতেছে। তারপর উনি বলল যে এই মানে রুগী ইমার্জেন্সি আপনার রাজশাহী নিয়ে যান, এই জায়গার কোনো ট্রিটমেন্ট নাই। রাজশাহী মানে ওদের এখান থেকে রাজশাহী যাইতে মিনিমাম 1.5 ঘন্টা লাগে। পরে কিভাবে যাইবে, একটা অ্যাম্বুলেন্স ঠিক করে। না না, অ্যাম্বুলেন্স ঠিক করার আগে কি হয়েছে মানে আমাদেরকে বলে হচ্ছে রাজশাহী না, প্রাইভেট একটা মেডিকেলে নিয়ে যাইতে বলে প্রথমে। তো আমরা এখন প্রাইভেট মেডিকেলে, ভালো কোনো মেডিকেলে নিয়ে যাব, এই জন্য ওরে হচ্ছে ওই সরকারি মেডিকেল থেকে বের করে করছি। করার পর এইদিকে ধুমায়া বৃষ্টি হইতেছে, সেই রকমের বৃষ্টি। এখন যে রাত বেজে গেছে 11টার দিকে। 12টার মতো বাজে, রাত 12টার মতো বাজে। এখন হচ্ছে একটা ভ্যান নিয়ে আসছে বৃষ্টির মধ্যে, এখন নিয়ে আসে ওরা যে প্রাইভেট মেডিকেল নিয়ে যাবে ওই রকমের কোনো পরিস্থিতি নাই, বৃষ্টি মোটেই কমে না। পরে হচ্ছে কি করব, বৃষ্টির মধ্যে ভিজা ভিজা হচ্ছে আরেকটা মেডিকেলে নিয়ে গেলাম একটা ছাতা ওর মাথায় দিয়া। পরে অন্য একটা মেডিকেলে গেলাম, যাওয়ার পরে এখন মেডিকেল টেডিকেল সব বন্ধ করে দিছে। এখন মানে ওই রকমের কোনো মেডিকেল নাই যে মেডিকেলে এই রকমের ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এখন যেখানেই যাচ্ছি মানে 3-4টা মেডিকেলে গেলাম, সবাই বলতেছে রাজশাহী নিয়ে যাইতে। তো আমরা মানে এখন কন্ডিশন কতটা সিরিয়াস হয়ে গেছে, এই হুম, জায়গায় কেউ রাখবেই না। মানে সবাই ভয় পাইতেছে। পরে তাড়াতাড়ি কইরা একটা অ্যাম্বুলেন্স ডাকলাম। এখন বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্সও আসতে চায় না। পরে হচ্ছে যে ভাড়া চাইছে ওই ভাড়াতেই আমরা রাজি হয়ে গেছি। পরে হচ্ছে ওইখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়া বৃষ্টির মধ্যেই আমরা হচ্ছে রাজশাহী রওনা দেয়। রাজশাহী রওনা এই দিলাম। রাজশাহী রওনা দেওয়ার ভিতরে আমার মানে এমন ফিল হইতেছিল যে আমার ফিলই হইতেছিল আমি বাঁচবো না, মইরা যাব। তখন আমি মানে একটা মানুষ আর একটা মানুষের কতটুকু ভালোবাসে আমার ওই জিনিসটা এখনো মনে আছে। আমি মানে চিন্তা করতেছিলাম আমি যদি মইরা যাই এই রূপসী ওর ফাঁসিতে ঝুলবে, আমার মা যে কোনো মূল্যে ওরে ওরে শুদ্ধ ওর ফ্যামিলি সব ধ্বংস কইরা দিবে যদি আমার কিছু অকারেন্স হয়ে যায়। পরে আমি না ওই সময় মানে আমার এত পেটে ব্যথা, মানে পেটে ব্যথায় আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, সমানে মানে কান্না করতেছি আর চিল্লাইতেছি। আমার কান্না দেখে ও কান্না করে দিছে, ওর বড় ভাই কান্না করে দিছে, ওর মা পর্যন্ত কান্না করে দিছে। মানে যেই মানুষই দেখতেছিল আমার দেখা ভয় পেয়ে যেতেছিল, এমন সিরিয়াস এদিকে কন্ডিশন হচ্ছে আমার। ওই অ্যাম্বুলেন্সের মধ্যে ওরে শুয়াইয়া দিয়া পরে অক্সিজেন লাগাই দেওয়া হয়েছে। এখন এদিকে ওরে লারে ইয়া করে সাদিয়া সাদিয়া করে না ডাকি। এটা তো পরে, আগে বইলা নেই, দাঁড়াও। হুম, আম্মুরে না পরে কল দেই। আমার আম্মু মানে এত কন্ডিশন খারাপ, আমার এত ভালোবাসে। কল দেওয়ার পরে আমি বলতেছি আম্মু আমি তো অনেক অসুস্থ, মানে ওই সময় আসলে সিচুয়েশনটা আপনাদের মানে যতই বুঝাই আসলে আমি কখনো প্রকাশ করতে পারবো না এক কিরকম কথায় ছিল। বললে কি আমাদের লাইফে
যে আমরা এত কষ্ট করছি আসলে সেই রাতটার মতো হয়তোবা আর দ্বিতীয় কোনো ও রাত ওর আমাদের জীবনে লাইফের নাই। জীবনে ভয়ঙ্কর লাইফ দেখছে, আর আমি আমি মনে করি সেদিন আমি মরে গেছিলাম, হয়তো বা আল্লাহ আমার সেকেন্ড জীবন দিছে। মানে আমি তো একসময় সেন্সলেস হয়ে গেছি, ওটা পরে বলতেছি। তো আম্মুরে ফোন দিয়ে আমি বলতেছি কি আমি অনেক অসুস্থ, আমি যদি মইরা যাই তুমি তাহলে রূপশ্রে কিছু করে না। মানে মানুষ কোন সিচুয়েশনে গেলে মানুষের এটা মনে হয় যে আমি আর বাঁচবো না, মইরা যাবো। মানে সত্যি সত্যি আমি ফিল করতে পারতেছিলাম যে আমার বুকের উপরে রাজরাইল এসে দাঁড়ায় রয়েছে এরকম, মানে আমার নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। এভাবে যে নিঃশ্বাসটা ঢুকাইতেছিলাম আর মানে বের কইরা মানে যে আনবো এই শক্তিটা আমার ভিতরে ছিল না। তখন আমার আম্মু মানে আমার সান্ত্বনা না দিয়া বলতেছে, "একবার খালি তুই মর।" আমার এত এখন হাসি পেইতেছে, ওই সময় অনেক কষ্ট লাগছে। আমি কাউরে ছাড়মু না। মানে বরিশালের মানুষ কাউরে ছাড়মু না। এইভাবে বলতেছে। কিন্তু ওই মানুষটা একবারও আমার এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, তারপরও ওই আইসা আমারে দেখে নাই। মনে করছে কি ওরকম সিরিয়াস ম্যাটার না। আমার গায়ের এই যে এই খাতাটা এখন আমি ইউজ করি। এই খাতাটা পুরা রক্তে ভিজা যায়। এরকম চাপ দিলে মনে হয় টুপ, টুপ করে রক্ত পড়বে। এত ব্লিডিং আমার হয়। তারপর একসময় মানে আমি তো নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। পরে আমি সেন্সলেস হয়ে যাই। আমার ওই সময় মনে হয় যে সময় আমি উঠি, ওই সময় আমার মনে হইছে এরকম যে আমার আল্লাহ ২য় জীবন দিছে। এই সেন্সলেস হয়ে যাওয়ার পরে তুমি বলো। পরে এখন রাস্তায় যাইতে যাইতে অর্ধেক আমি খালি মানে অ্যাম্বুলেন্স ড্রাইভারে বলতেছি সেরকমের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যাইতেছে অ্যাম্বুলেন্স। আমি খালি বলতেছি যে ভাই তাড়াতাড়ি যান, ভাই তাড়াতাড়ি যান, আর একটু জোরে যান। এখন বেডার তো মানে গাড়ি টাড়ি ওভারটেক করে যাওয়া লাগবে। এদিকেও মনে করেন যে ওরে আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু ও কোনো কথা বলতে পারতেছে না। আস্তে আস্তে ও সেন্সলেস হয়ে যায়। পরে তো আমরা খুব ভয় পাওয়া যাই যে আল্লাহ, কি হয়ে গেল বা কি ওরা মনে হচ্ছে। করছে কি আমি মইরা গেছি। মানে এত পরিমাণে ওর খারাপ কন্ডিশন হয়ে গেছে, আমরা ধইরা নিছি যে ও হয়তোবা সেন্সলেস হয়ে গেছে। মানে ভাবতেই পারতেছিলাম না যে ও বাচ্চা ফিরবে, এরকমের একটা খারাপ ও নাকি অবস্থা। কান্নাকাটি শুরু করে দিছে। আমার পরে একদিন আমি তো বলছে কি সেই আমার নাকে হাত দিয়ে টেস্ট করতেছিল নিঃশ্বাস বাইরেছে কিনা। পরে মানে কি যে কষ্টের একটা রাত। পরে আমি ওরে ডাকি, ও কোনো কথা কয় না। পরে মানে এত পরিমাণে আমি ভয় পেয়ে গেছি যে আল্লাহ, এটা তুমি আমারে কোন পরীক্ষার মধ্যে ফালাইলা। তুমি মনে করছো কি মইরা গেছি? রূপা সত্যি করে কও তো। মানে মাঝে মাঝে ভাবতেছি যে আল্লাহ, ও কি মইরাই গেল নাকি, আবার ভাবতেছি যে নাকি অজ্ঞান হয়ে গেছে। মানে মনের মধ্যে সাহস আছে যে না, এরকমের কিছু আল্লাহ আমার সাথে করতে পারে না। আবার মাঝে মাঝে ভাবতেছি যে সিরিয়াসলি আমার আজকে অনেক মন খারাপ ছিল, কিন্তু ওর এই কথা শুইনা আমার এখন প্রচন্ড হাসি পাইতেছে। পরে যেকোনো ভাবে ও মোটামুটি আধা ঘন্টা পরে একটু নড়াচড়া করে, ইয়া করে। পরে আমি মানে ওরে খুব সাহস দিতেছি যে আর একটু পরেই হচ্ছে পায়া যাবো, আর একটু পরেই পায়া যাইবো। আমার মানে এর ভিতরে আমি যে একটু মানে দোয়া ইউনুস পড়বো, আমার দোয়া ইউনুসও মনে হইতেছিল না। আমার বারবার মনে হইতেছিল কি মানে মানুষ কিন্তু মৃত্যুরে অনেক ভয় পায়। বিপদের সময় দোয়া ইউনুসও মনে আসে না। কিন্তু আমার আল্লাহর অসীম রহমত, আমি ভাবতেছি যদি কলেমা পড়তে পড়তে মরি তাহলে তো বিনা টিকিটে জান্নাতে চলে যাবো। মানে তখন আমার এই পৃথিবীর কোনো সেন্সই নেই। আমার একটাই সেন্স ছিল আচ্ছা আমি তো বাঁচবো না, আমি সিওর আমি মইরা যাবো। আমি খালি মানে সমানে কলেমা পড়তেছিলাম। এদিকে ওই মার সাথে কথা বলার পরে ওর কথা মানে আশেপাশে কি হইতেছে আমার মানে কিছু মাথায় ঢুকতেছিল না, আমি কান দিয়ে কিছু শুনতে পেতেছিলাম না, এত কষ্ট হইতেছিল আমার। উম, পরে যে সময় আমার সেন্স ফেরে আর একটুখানি মানে ৫ মিনিটের ভিতরেই আমি তখন রাজশাহী হাসপাতালের মানে ওই যে গেটের সামনে অ্যাম্বুলেন্স থামায়। আমার সেন্স ফেরার সাথে সাথে আমার একটু মনে আছে। পরে ওইখানে যাওয়ার পরে হচ্ছে ওরে মেডিকেলের ভেতরে নিয়ে গেলাম। মেডিকেলে যাওয়ার পরে মানে ওই জায়গায় যে ডাক্তাররা নার্সরা থাকে ওনারা সাথে সাথে মানে আমার চেক আপ করায়, চেক আপ করেই ওনারা বুঝতে পারছে যে বাচ্চা বেশিক্ষণ মানে স্টে করবে না। পরে ওনারা আমারে বলছে কি এই জায়গায় ভর্তি করতে। এখন ভর্তি করারও তো একটা প্রসেসিং আছে, একবার একটা সিট সিট তো পাই নেই। এই যে রাজশাহী মানে মেডিকেল এত নোংরা, রাজশাহী মেডিকেল মনে হয় সব থেকে সরকারি হাসপাতালের ভিতরে সব থেকে নোংরা রাজশাহী মেডিকেল। আমাদের কপাল যেখানে যায় মানে ওইখানেই পইড়া যায়। পরে কোনো রকমের কোনো সিট পায় নাই, না এদিকে পায়। ওরা মানে আমার রাইখা সিট মানে সিট তো খুঁজতেছে না, এখন মানে ফ্লোরে কোনো জায়গা যে পাইবো ওই জায়গাটা মানে খুঁজতেছে। হাজার হাজার মানুষ, সব মানুষ হচ্ছে ওই বারান্দা দিয়ে মানে যেখানে যা পাইছে, টয়লেটের সামনে, ওই মর্গের সামনে। আমাদের কপালটা এতই খারাপ, ওই পুইতেও দেয় না। পড়া যে পুরা যে হসপিটালের মর্গ আছে না, মরা মানুষ রাখে, ওই মরা মানুষের মর্গের একদম দরজার সামনে আমাদের একটা জায়গা ছিল। ও ফাঁকা জায়গা, মানে ওইখানে কেউ হচ্ছে বেড লাসে নাই গো, কেন জানি হয়তো বা মর্গের সামনে দেখা। পরে আমরা হচ্ছে বাধ্য হয় ওইখানে হচ্ছে একটা ওই চাদর মাদর লাইচ্ছা হচ্ছে ওইখানে থাকার জন্য একটা ব্যবস্থা করি।
আর ওই যে আমার রাইখা যায় গেছে জায়গা খুঁজতে, আর ওই জায়গায় মানে সাথে সাথে মানে বাচ্চারা পড়ছে একদম জিনিসটা পর ভালো মতো পর, কিন্তু ওই মানে কি বলে ওইটারে কি হাফ মানে হাফ হইলো যে ভ্রূণটা হাফ পড়ছে, হাফ পেটের ভিতরেই রয়ে গেছে। পরে এটা তো আরো বেশি মারাত্মক খারাপ অবস্থা। পরে ওই যে মর্গের সামনে মানে একটা সুইসাইড করা মানুষ নিয়ে যায়, আবার হইলো যে সাপে কামড় দিছে এই মানুষ নিয়ে যায়, আবার নিয়ে বাইর করে, মানে কি রকম একটা অবস্থা। আমি এমনিই মরা মানুষ দেখতে পারি না, কিন্তু ওই আর পর থেকে এখন আমি মরা মানুষ দেখতে পারি। ওই মানে সিঁড়ির সামনে, মর্গের একেবারে সামনে, মানে মর্গের পিছন দিক দিয়েও যদি বইতাম যে না ওগুলা দেখা লাগতো না, একদম সিঁড়ির নিচে মর্গের সামনে, মানে যে সময় দরজাটা খুলে মর্গের ভিতরে সমস্ত দৃশ্য দেখা যায়। ওই জায়গায় ২-৩ দিন থাকলাম। থাকার পরে ওরা বলল রক্ত দিতে। এখন রক্ত দেওয়ার মানুষ পায় না। পরে কোনোভাবে মানে অনেক বড় হিস্টোরি। এই জিনিসটা আসলে খুব কষ্টের। ওই জায়গায় থাকা, খাওয়া সবকিছু মিলে। এখন আমার শাশুড়ি গেছে অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে গেছে। কত আর একটা মানুষ ওইসব নোংরা জায়গায় থাকতে পারে? আমার গায়ে তো অ্যালার্জি উঠে গেছে। এদিকে ও মানে দৌড়াইতে, দৌড়াইতে হাঁপায়া গেছে একেবারে। মানে ওইখানে ছিলাম টোটাল 7 দিন। এই 7 দিনের মধ্যে মনে করেন যে কোনো রকমের শোয়ার আর ওই জায়গা পুরো নাই, ৭ খাওয়ার দিনে জায়গা আমি নাই। একটা ড্রেস পইড়া ছিলাম। জাস্ট একটা ড্রেসই। মানে নাটোর থেকে আমরা রাজশাহী গেছি, ওইখানে যাওয়ার পরে মানে থাকারও তো কোনো ইয়া ছিল না। এই যে এই চাদরটা নিয়ে গেছিলাম, আর একটা ওইখান থেকে হচ্ছে সব কিনা নিয়েছিলাম, আর হচ্ছে এই দুনিয়া খাতাটা আমি নোংরা। এখনো ফালাই নাই। এই কারণে আমি এখনো রাইখা দিছি। যতদিন বাঁচবো ততদিন রাইখা দেবো। পরে হচ্ছে ওইখানে মানে কি যে একটা কষ্টের অবস্থা। পরে হচ্ছে 2 দিন পরে এখন রক্ত দেওয়া লাগবে, মানে প্রচুর রক্ত গেছে। পরে হচ্ছে আমার চাচাতো বড় ভাই, যার সাথে ওই যে প্রথমবার ঢাকায় যায়, ওর সাথে যে সময় পরিচয় হয়, ওই চাচাতো ভাই গেছিল। আর হচ্ছে আমার নিজের যে আপন বড় ভাই আছে, ওই আমার আপন বড় ভাইয়ের হচ্ছে আবার বি পজিটিভ রক্ত। এখন ওর আবার হচ্ছে এ পজিটিভ না, না, ও ওই পজিটিভ। ও পজিটিভ। তো আমারও আবার ও পজিটিভ, কিন্তু আমার থেকে হচ্ছে রক্ত নেয় না কো। কারণ ওর ৮০ কেজির থেকে কম ওজন। এখন আমার ওজন কম, এই জন্য আমার থেকে রক্ত নেয় না। পরে হচ্ছে এখন আমার বড় ভাইয়ের বি পজিটিভ। পরে আমার বড় ভাই যায় যা ওইখান থেকে হচ্ছে রক্ত এক্সচেঞ্জ করে নেয়। তারপরে এখন আরো রক্ত লাগবে, এখন এই রক্তগুলা কই পাই? পরে আমাদের এলাকায় ফোন দিলাম, পরিচিত একজন ছিল রাজশাহী, ওই বড় ভাই হচ্ছে আমাদেরকে, ওর আবার ও পজিটিভ রক্ত ছিল, পরে উনি আবার এসে হচ্ছে রক্ত দিয়ে দেয়। পরে হচ্ছে এক ব্যাগ আবার ওইখানে ব্লাড ব্যাংক ছিল, ওইখান থেকে নেওয়া হয়, মানে হাবিজাবি করে রক্তগুলা ম্যানেজ করে মোটামুটি 4 ভাগ রক্ত দেওয়া হয়। এর ভিতরে ওই জায়গার মানে ডাক্তার সবসময় থাকে না। সপ্তাহে ৩ দিন থাকে আর বাকি দিন থাকে না। ওই ৩ দিন আসলে ওনরা একেবারে মানে পেশেন্ট ক্লিয়ার কইরা দেয়। সব যত আছে সব বাসায় পাঠায় দেয় দেখা, দেখা। পরে ওই ডাক্তারে আসছে যেদিন ১ম, ওদিন উনি দেইখা বলছে ওরে তো এখানে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। ওই জায়গার কোনো বেসরকারি হসপিটাল থেকে আল্ট্রাসাউন্ড করাও। আল্ট্রাসাউন্ড করার পরে আমি জানতে পারি যে হাফ অ্যাবর্শন হয়েছে, ফুল অ্যাবর্শন হয় নাই। মানে ওই যে ব্রণটা পড়ছে, ওইটা অর্ধেক পড়ছে, অর্ধেক রয়েই গেছে। পেটের ভিতরে। পরে এখন ওইটার কি করতে হইবে? এখন তো ওইটার ওয়াশ করতে হইবে। পরে মানে এই ওয়াশ করা জিনিসটা তো আমি খুব ভয় পাই। অনেক বেশি ভয় পাই। পরে হইলো যে ওয়াশ করতে নিয়া যেয়ে পরে ওনরা মানে আমি এত ভয় পাইতেছি, এত নার্ভাস দেখে আমারে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে বলে যে ওষুধ খায়া, খায়া জিনিসটি ক্লিয়ার করতে, আবার হইলো যে প্রত্যেক মাসে, মাসে ২-৩ মাস এটলিস্ট প্রত্যেক মাসে, মাসে আল্ট্রাসাউন্ড কইরা না, পরিস্থিতি দেখতে। প্রত্যেক সপ্তাহে, মানে প্রথমে 1 মাস সপ্তাহে প্রতিদিন, প্রতি সপ্তাহে একবার করে আল্ট্রাসাউন্ড করতে বলে। কিন্তু আমরা তা না কইরা আমরা হচ্ছে মানে প্রথমে 1 সপ্তাহ পরেই করি। তারপরে 2 সপ্তাহ পরে, এভাবে 1 মাস পরে এভাবে আল্ট্রাসাউন্ড করে দেখতেছিলাম যে কি অবস্থা। এর মাঝখানে ওই জায়গায় যে হসপিটালে ছিলাম, ওরা তো কেউ চার্জার টার্জার নিয়ে যায় নাই। কোনো মানে কোনো কিছুই নেই, জামা কাপড়ই নেই, চার্জার মোবাইলের। বুঝেন নাই, বৃষ্টির মধ্যে হুড়মুড় কইরা এখন পারাপারি কইরা একটা পরে আর অ্যাম্বুলেন্স ছোট ধইরা চইলা ভাই গেছে। একটা মানে কিছু মানুষ থাকে না অনেক ঘাটতার, একটা বেডের কাছ থেকে চার্জার নেয়। ওই চার্জার নিয়ে ওই লোকের কাছে মানে ওই লোক দাবি করতেছিল আমার দামি কট, ওই কট হইলো যে তুমি নিয়ে নিছো চুরি কইরা। এখন আর ছোট ভাইয়ের আবার খুব মানে ইগো, আরো মানে খুব মানে ও অল্পতেই হার্ড হয়। পরে ওই না, লোকের ইগো সাথে হওয়ার কারণ আছে। মানে আমার যে ছোট ভাই, এ আবার মানে আমাদের গুরদাসপুর থানার মধ্যে সবচাইতে বড় চার্জারের দোকান এদের। আর এ নাকি হচ্ছে চার্জারের কর্ড চুরি করছে। এই এখন জিনিসটা মানে আমার ভাই ও মানতেই মানে পারে ম্যাডামে নাই। বুঝাইতেছিল ওই ব্যাটারে পাতাও না বুঝাইতে পেরে কইছে আপনার আমি কিনা দেবো, তাও এই বুঝতেছে না এর ওই কডই লাগবে। কিন্তু ওই কডটা মানে একই কড, কিন্তু উনি মানতেছিল না। পরে এইভাবে করতে করতে মানে ও ওই লোকের সাথে সেই রাগারাগি মারামারি পর্যায়ে চলে যায়। পরে ও মানে কেমন ওই যে মানুষের খিচুনি উঠে না, মানুষ বেশি এক্সাইটেড হয়ে গেলে মানুষের কিন্তু খিচুনি উঠে, যাদের খিচুনির রোগ আছে তারা জানেন। ওই খিচুনিটা যায় ওর। এর মাঝখানে ওরে ফোন দিয়েও পাওয়া যাইতেছে না, ও কি জানি কাজে গেছে আমি হাসপাতালের বাইরে। ওই খাবার না কি যেন আনতে গেছিলাম।
আর ওই সময় আমার কি জানি একটা ওষুধ দিছে, আমার এত খিদা পাইতো মানে আমি মনে হয় আজ তো গরু একটা খাইয়া ফেলাবো। একটা ওষুধ দিছে কারণ আমি তো দুর্বল, এই কারণে আমি জানি বেশি খাই। একটা রুচির ওষুধ দিছিল। পরে ও গেছে খাবার আনতে, এর ভিতরে এই কাহিনী হয়ে গেছে। পরে আইসা তো এই লোকটা কোনোভাবে গেছে, সেদিন রাত পার হইছে। মানে এই কথাটা আসলে আমি বলতাম না, কিন্তু আসলে আমার কাছে এই জিনিসটা খুব বড় একটা ম্যাটার, আমি খুব কষ্ট পাইছি এই কারণে বলতেছি। মানে ওই পরের দিন সকালবেলা মানে আমার শাশুড়ি আমার সাথে খুব মিসবিহেভ করে, বলতেছে তোদের বা তোগো তোগো মানে এমনি কইতাছে, ওদের ভাষাটা একটু আলাদা তো, আমি আমার ভাষায় বলি, তোগো 100 বার ওগুলা বলছে, এখন একটা বাচ্চা নিতে নেই এই অবস্থায়, তারপরও কথা শোনোস না, এখন বিপদে পড়ছে সবাই মিলা, এখন আমরা মানে সাফার করতেছি। এর তো মানে বাংলায় বলছে, আমি আমার মতো করে বলতেছি। মানে কথাগুলো অনেক হার্ডলি বলছে। আমার বড় মানে শাকিল, আমার বড় ভাইয়ের কথা বলতেছে, আমার শাকিল কিস্তি টানে রান্না বান্না করে খায় একেবারে, আমার ছাওয়ালটার কি অবস্থা, আমার ছাগলগুলা একেবারে শেষ হয়ে যেতেছে, ওদিকে আমি নিজেই মরা। ইয়া আবার এই জায়গায় কত মানুষের কত কথা শুনি, এই জায়গায় আমার আর ভালোই লাগে না। সারা জীবন এই রূপসের জন্য আমরা বিপদে পড়ছি, রূপসের জন্য সাফার করছি, এই কথা শুনে মানে ওই জায়গায় আমি অটোমেটিক কান্না করে দিই। আর সব থেকে কষ্ট লাগতেছিল কি, আমার মানে বলতেছিল যে এই জায়গায় আমরা কেন থাকবো, আমাদের কেন আসা লাগবে। আমার মনে হইতেছিল আমার মা আমার যে এত ভালোবাসে, সে কিন্তু আসে নাই। আসতে পারতো, সে চাইলে, তার কাছে কোনো ম্যাটারে ছিল না, সে ওই রাইতের ভিতরে চলে আসতে পারতো, কিন্তু সে আসে নাই। হয়তোবা আমার উপরে রাগ কইরা আসে নাই, কিংবা মনেই করে নাই সত্যি এত সিরিয়াস। কিন্তু আমি আসলে সত্যি, সত্যি মইরা যেতে পারতাম। মৃত্যুর স্বাদ কি আমি নিজের চোখে দেখে আসছি, মৃত্যুর ঘর থেকে ঘুইরা আসছি। পরে মানে আমি কান্না করে দিছি। আশেপাশের সব মানুষ আমার দিকে তাকায় রইছে। মানে চোখের পানি কি কারোর কথা মানে নাকি? তারপর মানুষ আমার দিকে তাকায় আছে, এখন এই কান্না করতেছি কেন? এইটাও দোষ। বলতেছে আজকে যদি আমার নিজের মাইয়া হইতো, এত কিছু করার পরে তারপরে একটু কথা শুনাইছি তাও কানবে। এখন মানে নিজের মাইয়া হইলে তো আর এই কথা বলতেই পারতো না। পরে ও আইসা আমারে জিজ্ঞাসা করতেছে কি, তোমার মনে আছে ওই কথা যে আমি মুখ টুক লাল হয়ে ছিল? পরে আমি আর ওরে ওই কথা মানে ওই সময় হাসপাতালে বইসা বলি নাই, কারণ ওর মন মেজাজ খারাপ। কিছু একটা বইলেই ফেলাইতে পারে বা কিছু একটা হয়েই যেতে পারে। কিন্তু ওই কথাটা আসলে আমি খুব হার্ড হই। এরপরে 2-3 দিন পরে হসপিটাল থেকে মানে ওই রাজশাহী থেকে আমারে রিলিজ করতে চায় না, কিন্তু আমরা বলি যে না, আমাদের এই জায়গায় কেউ নাই। মানে 1 সপ্তাহের মতো ওইখানে যায় আছি, মনে করেন যে আমি তো এক এক 1 ঘন্টা কাজ কাম না করলে চলতে পারি না, কিন্তু এদিকে আমি আবার লোন কইরা হচ্ছে মোটামুটি 50-60 হাজার টাকার মতো উঠায় রাখছিলাম দোকান নেব দেখা। এইদিকে আল্লাহ বাঁচাইছে ওই সময়, নাইলে যে কি হইতো হয়তো বা সবকিছুর উত্তম পরিকল্পনাকারী আল্লাহ। তো এই জন্য বাসায় হচ্ছে 50-60 হাজার টাকা উঠানো ছিল দোকান নেওয়ার জন্য। এর মধ্যেই ও অসুস্থ হয়ে যায়, পরে ওই রাজশাহী মেডিকেলে যাই, যাওয়ার পরে ওই টাকাগুলাই খরচ করছে। নাইলে হয়তোবা আল্লাহ কি করতো জানি না। পরে ওই জায়গা থেকে আমরা মানে ওনারা হইলো যে সাইন করে নেয় যে এই রোগীর যদি কোনো পরে অকারেন্স হয়, আমরা কোনো দায়বদ্ধতা নাই। আর আমার ওষুধ টষুধ লেখা দেয়, বলতেছে প্রত্যেক সপ্তাহে আলট্রাসাউন্ড করতে, এইভাবে সবকিছু লেখা টেখা দেয়, আমরা বাসায় চলে আসি। কিন্তু ওই সময় রাজশাহী হাসপাতালে থাকতে আমি জীবনে প্রথমবার ফিল করি যে আমি খুব অসহায়, আর সেকেন্ডলি ফিল করি বাবা মা ছাড়া আসলে পৃথিবীতে কেউই আপন না।